স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। স্লাইড জি দেখা স্যার। যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, ঠিক আছে? গ্রাফ এবং ট্রি, হ্যাঁ, গ্রাফ আর ট্রি বলতে আমরা কি বুঝি, কি বলতে পারবেন? গ্রাফ বলতে কি বুঝি বা ট্রি বলতে কি বুঝি, বা নামটা শুনে আসলে কি মনে হচ্ছে যে প্রোগ্রামিং এ কেমন হতে পারে? গ্রাফ নামটা শুনেন নাই? শুনছেন তো, অন্য জায়গায় শুনেছেন, কিন্তু শুনেছেন তো গ্রাফ? জি স্যার। গ্রাফ পেপার পড়েন না আপনারা? জি গ্রাফ স্যার, পেপারে সংখ্যাগুলোকে স্যার একটা ভিজুয়ালাইজেশন করার জন্য স্যার, যে আমরা মানে যেভাবে কি উপস্থাপন করি আর কি, একটা এটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের উপায়, তাই না? একটা জি ভিজুয়ালাইজেশনের স্যার, জি স্যার। উপায়। আমাদের প্রোগ্রামিং এর ভাষায় গ্রাফটাও সেম ওয়েতে না হলেও একটা আলাদা ওয়েতে ইউজ করা হয়, যেখানে আমাদের কি করা হয়, বিভিন্ন পয়েন্ট এবং তাদের মাঝে কানেকশন বোঝানো হয়। এবং ট্রি, ট্রি এর ক্ষেত্রে যদি একটা কমন এক্সাম্পল দিই, আপনার ফ্যামিলি ট্রি এই টার্মটা শুনেছেন না? হ্যাঁ স্যার। ফ্যামিলি ট্রি ওখানে কি বোঝায়, আমাদের একজন থাকে, দাদা থাকে, তারপর আমাদের বাপ চাচারা থাকে, তারপর নিচে একে একে আমাদের একটা যে কি দেখায় আমরা, বংশ পরম্পরা কে কে এসছে এই জিনিসটা দেখায়। ট্রিটা ব্যাপারটা সেরকমই, আমরা দেখবো কম্পিউটারের ভাষায়ও ট্রিটা কেমন হয়, এই জিনিসটা দেখবো। তো ফার্স্টেই আমরা যদি খেয়াল করি, ফার্স্টে আমাদের কিছু অ্যাপ্লিকেশন লেখা আছে, যে আমাদের গ্রাফটা কোথায় কোথায় নর্মালি ইউজ হয়ে থাকে। আসলে এইভাবে লিস্ট করে গ্রাফের ইম্পর্টেন্স বোঝানো সম্ভব না। গ্রাফ আমাদের প্রায় সব জায়গাতে ইউজ হয়, প্রায় সব জায়গাতেই, আমাদের কম্পিউটার প্রোগ্রামিং সব জায়গাতেই এটা ইউজ হয়ে থাকে। এবং আপনার যখন প্রোগ্রামিং কোর্সে শুরু হবে, মনে করেন নেক্সট সেমিস্টার থেকে তো সি প্রোগ্রামিং কোর্স আছে আপনাদের, তারপর ডাটা স্ট্রাকচার কোর্স আছে, তখন দেখবেন এই যে গ্রাফ গুলো কিভাবে ইউজ হচ্ছে। আপনাদের গ্রাফ থিওরি নামে একটা পুরো আলাদা কোর্স থাকার কথা, হ্যাঁ, যেটা আপনাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকবে। আমরা আজকে চ্যাপ্টারে যা পড়বো এটাই আরো ডিটেলসে আপনারা একটা সেমিস্টারে একটা কোর্স হিসেবে পড়বেন, ঠিক আছে? সো ওই সেমিস্টারের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য আমাদের এই সেমিস্টারে এই টার্ম গুলো জেনে রাখতে হবে। তো দেখেন, আমরা যদি অ্যাপ্লিকেশন গুলো দেখি, ফার্স্টে কি অ্যাপ্লিকেশন বলা আছে আমাদের, কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের বাসায় সবার রাউটার আছে না? জি স্যার। সবার না থাকলেও ম্যাক্সিমাম এরিয়া আছে, আমাদের বাসায় একটা রাউটার থাকে, রাউটারের সাথে আমাদের ওয়াইফাই কানেক্ট করা থাকে। আমাদের রাউটারটার সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে না? আমাদের যে ডিভাইস গুলো কানেক্টেড থাকে এগুলো তো ওয়্যারলেস ডিভাইস, তাই না? এই যে কানেকশনটা, এটাকে কি করতে পারি আমরা, একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এই গ্রাফের মাধ্যমে আমরা খাতায় অথবা কম্পিউটারকে বোঝাতে পারি আমাদের যে চারপাশে যে কানেকশনটা আছে। তারপর সোশ্যাল নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে আমাদের মনে করেন যে ফেসবুকে, ফেসবুকে কে কার ফ্রেন্ড, তাই না? কে কার ফ্রেন্ড, কে কাকে ফলো করে, কে কোথায় লাইক দেওয়া আছে, এই সকল কিছুই আমরা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, বুঝে গেছে? এই সেম ওয়েতে আমাদের যে কমিউনিকেশন, ইনফরমেশন বা ট্রান্সপোর্টেশনের ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের গুগল ম্যাপ। গুগল ম্যাপ আমরা সবাই ওপেন করে দেখছি, ইউজ করি আমরা জিনিসটা। হ্যাঁ স্যার। জি স্যার। এই যে আমরা যখন গুগল ম্যাপে যাই, আমরা যখন একটা লোকেশন দিই, হ্যাঁ, তখন আপনার কি হয়, আপনার লোকেশন থেকে আরেকটা লোকেশনের মধ্যে কি দেয়, একটা পাথ দিয়ে দেয়, তাই না? একটা রাস্তা বের করে দেয়, যে রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। তো আপনারটা হচ্ছে একটা পয়েন্ট যেখানে যাবেন, এটাও একটা পয়েন্ট, এবং মাঝেরটা হচ্ছে কি একটা রাস্তা। এটাও কিন্তু একটা গ্রাফ, এটাও একটা গ্রাফ। এই জিনিসটা আমরা দেখতে একটা কি একটা সুন্দর ম্যাপের মতো লাগছে, কিন্তু আমরা যখন কম্পিউটারে এই জিনিসটা কোড করা হয়, এই জিনিসটা কি থাকে, গ্রাফের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়, বুঝতে পেরেছো? তো আমরা দেখি গ্রাফের বেসিক গুলো আমরা দেখি আগে, তারপর আমরা কিভাবে গ্রাফ ইমপ্লিমেন্ট করতে হয় এটা আমরা দেখবো সামনে। দেখেন এখানে আমাদের একটা নিচে এক্সাম্পল পিকচার দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের একটা গ্রাফের পিকচার। এখানে আমাদের চারটা পয়েন্ট আছে, এ বি সি ডি, চারটা পয়েন্ট আছে, এবং তাদের মাঝে দেখেন কানেকশন দেখানো আছে। এ আর বি এর মাঝে এটা কানেকশন, বি আর সি এর মাঝে এটা কানেকশন, এ আর সি এর মাঝে এটা কানেকশন, বি আর ডি এর মাঝে একটা কানেকশন, এবং সি আর ডি এর মাঝে আরেকটা কানেকশন, বুঝা গেছে? তো আমরা সহজ ভাষায় যদি বলতে যাই, এ বি সি ডি এগুলো কি আমাদের পয়েন্ট, এবং এ আর বি এর মাঝে যে রাস্তা, এটাকে বলা যায় পাথ। কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় এগুলোর আলাদা নাম আছে, নামগুলো আমাদের কি জানতে হবে। এই পুরোটা কি আমাদের একটা গ্রাফ। এই গ্রাফের মধ্যে এই যে এবিসিডি গুলো আছে, এগুলোকে বলা হয়ে থাকে নোড, এগুলোকে বলা হয়ে থাকে নোড অথবা ভার্টিসেস। মাল্টিপল হচ্ছে ভার্টিসেস, সিঙ্গেল হলে ভার্টেক্স, সিঙ্গেল হলে
ভার্টেক্স। এ বি সি ডি কে আমরা কি বলবো? এগুলো হচ্ছে এক একটা নোড অথবা এক একটা ভার্টেক্স। বুঝা গেছে টার্মটা? জি স্যার। ঠিক আছে, আমরা কিন্তু কোনো কঠিন কিছু পড়বো না, আমরা জাস্ট টার্মগুলো পড়বো এবং টার্মগুলো মনে রাখতে হবে। তারপর এ আর বি এর মধ্যে আমরা কি বললাম, এটা একটা রাস্তা বা পাথ। এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হয়? এজ বলা হয়। এটাকে বলা হয় থাকে এজ। এটা কি? এ আর বি নোডের মাঝে একটা এজ। ঠিক আছে, একটা এজ শুধুমাত্র এই দেখেন দুইটা নোডের মাঝেই থাকতে পারবে, শুধুমাত্র দুইটা নোডের মাঝেই থাকতে পারবে। দুইটার বেশি, দুইটার বেশির মাঝে থাকতে পারবে না। এটা আমার যদি একটা এজ হয়, এটা আমার আরেকটা এজ, এটা আমার আরেকটা এজ। কথাগুলো বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে, আমরা যদি গ্রাফ জিজ্ঞেস করি, গ্রাফের কম্পোনেন্ট কয়টা বা গ্রাফের উপাদান কয়টা? দুইটা, নোড এবং এজেস। এবিসিডি হচ্ছে আমার নোড, আর এই যে এ বি এর মাঝে এই রাস্তাগুলো, এগুলো হচ্ছে আমার এজেস। এটাকে যদি আমরা ফেসবুকের মতো চিন্তা করি, হ্যাঁ ফেসবুকের মতো চিন্তা করি, এবং এবিসিডি কে আমি চারজন মানুষ ধরি, হ্যাঁ চারজন মানুষ ধরি, তাহলে এর সাথে কার কার ফ্রেন্ডশিপ আছে? এর বি সাথে এন্ড সি। এ এর সাথে বি এবং সি এর ফ্রেন্ডশিপ আছে। ডি এর দেখেন কোনো এজ নাই, তাই আমি বলতে পারি কি ডি এর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। ঠিক আছে, বি এর সাথে কার ফ্রেন্ডশিপ আছে? এ সি ডি। সি এর সাথে এ বি ডি। ডি এর সাথে আবার কার? বি এবং সি। বুঝে গেছে? বুঝে গেছে জি ব্যাপারটা? স্যার। আমরা যদি ম্যাপের মাধ্যমে চিন্তা করি, হ্যাঁ একটু ম্যাপের, গুগল ম্যাপের মতো চিন্তা করেন, মনে করেন এ বি সি ডি হচ্ছে আমার চারটা লোকেশন, হ্যাঁ চারটা লোকেশন। তাহলে এ থেকে আমি বিতে যেতে পারবো, এটা বোঝাচ্ছে, বা বি থেকে এতে আসতে পারবো, সেটাও বোঝাচ্ছে। এ থেকে সিতে যেতে পারবো, অথবা আমি এ থেকে বি এ গেলাম, বি থেকে সি এ গেলাম, এটাও করতে পারবো। পারবো না? জি স্যার পারবো। আচ্ছা, দেখেন এ থেকে ডি এ আমি সরাসরি কিন্তু যেতে পারছি না, কিন্তু আমি ঘুরে যেতে পারবো না, যে আমি এ থেকে সি এ গেলাম, সি থেকে ডি এ গেলাম, অথবা এ থেকে বি এ গেলাম, বি থেকে ডি এ গেলাম, অথবা এ থেকে বি, বি থেকে সি, আবার সি থেকে ডি এ গেলাম। সরাসরি কিন্তু আমি যেতে পারছি না এ থেকে ডি, আমি কিন্তু ঘুরে যেতে পারবো। স্যার এ থেকে ডি কি লাইন টানা যাবে না? যদি আমি লাইন টানি তাহলে কি বোঝাবে? যে এ থেকে বি এর মাঝে আমার ডাইরেক্ট কানেকশন আছে, বা ডাইরেক্ট একটা এজ আছে, বা আমি সরাসরি যেতে পারবো, সেই জিনিসটা বোঝাবে। এজ থাকতেও পারে, নাও পারে। বুঝা গেছে? দুইটা নোডের মাঝে এজ থাকতে পারে, নাও পারে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরেরটায় যাই। এই স্লাইড থেকে আমাদের কিন্তু এই দুইটা ডেফিনেশন কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, কোনটাকে নোড বলে, কোনটাকে এজ বলে। ঠিক আছে, পরেরটায় যাই। আমাদের এখানে গ্রাফ রিলেটেড কিছু টার্ম আছে, এটা একটু আমরা খেয়াল করি। আমাদের যে গ্রাফটা, এই গ্রাফটাকে বলা হয়ে থাকে সিম্পল গ্রাফ। এটাকে বলা হয়ে থাকে সিম্পল গ্রাফ। তো কখন আমার এটা আর সিম্পল থাকবে না, সেই জিনিসগুলো আমার জানতে হবে। দেখেন আমার কি লিখে আছে, নো টু এজেস কানেক্ট দ্য সেম পেয়ার। আমি যদি এই ফিগারটাতে আসি, মনে করেন এ আর বি এর মাঝে আমার একটা এজ আছে, আমি যদি আরেকটা এজ টেনে দিই, এভাবে যদি মনে করেন আমি আরেকটা এজ টেনে দিই, তাহলে আমি কি বলতে পারি? এ আর বি এর মাঝে তখন আমার কয়টা এজ আছে? দুইটা এজ আছে। অথবা কি বলতে পারি, যদি আমি নর্মাল রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করি, এ থেকে বি এ আমি দুই ভাবে যেতে পারি। সেটা বোঝাবে না? জি স্যার। আপনি যখন গুগল ম্যাপে কোনো একটা লোকেশন দেন, দুই তিনটা রাস্তা দেখায় না? জি একটা স্যার। দেখায় এবং কয়েকটা অন্য রাস্তাও দেখায়। এরকম ব্যাপারটা, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দুইটা এজের মাধ্যমে যেতে পারি। যদি এরকম থাকে, তখন সেটা আর কি হবে না, আমার সিম্পল গ্রাফ থাকবে না। কথা কি বুঝতে পারছেন কি পারেন না? জি স্যার পারছি। আচ্ছা, তখন আমার যদি এরকম অনেকগুলো এজ থাকে, এই যে এই ফিগারটা একটু খেয়াল করে, এ থেকে সি এর মাঝে দেখেন দুইটা এজ আছে, আবার বি থেকে সি এর মাঝেও দুইটা এজ আছে। এরকম যদি থাকে, সেটাকে কি বলবে?
মাল্টিগ্রাফ বলবো, মানে হচ্ছে মাল্টিপল এজেস আছে, তাই এটাকে বলা হচ্ছে কি মাল্টিগ্রাফ। ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করেন সি এর ক্ষেত্রে একটা সাইকেল দেখতে পাচ্ছেন না, যে সি থেকে এজ শুরু হয়ে সি তে শেষ হয়েছে। জি অনেক ক্ষেত্রে হয়ে থাকে কি, আমার একটা এজ একটা নোডে শুরু হয়ে সেই নোডেই শেষ হতে পারে, তখন সেটাকে বলা হবে লুপ। তখন সেটাকে কি বলা হবে? লুপ বলা হবে। আর কোন একটা গ্রাফে যদি যে মাল্টিপল এজেস এবং লুপ দুইটাই থাকে, তখন সেটাকে বলা হবে কি সুডোগ্রাফ। তখন সেটাকে বলা হবে সুডোগ্রাফ। দেখেন এগুলো বুঝতে পেরেছি কিনা আমরা। জি স্যার, বুঝতে পারছি। সুডোগ্রাফটা বুঝেনি। সুডোগ্রাফটা হচ্ছে যে গ্রাফে আমার লুপ এবং মাল্টিগ্রাফ দুটাই থাকবে। মাল্টিগ্রাফটা কি বুঝতে পারছেন? দুইটা এজ থাকবে, দুইটা বা একের অধিক আর কি। দুইটা, হ্যাঁ, একের অধিক আমার এজ থাকবে, দুইটা নোডের মাঝে আমার একের অধিক এজ থাকবে, তখন সেটা হয়ে যাবে কি আমার মাল্টিগ্রাফ। লুপ কি, একটা নোড থেকে শুরু করে ওই নোডেই যদি আমার একটা এজ ফিরে আসে, তখন সেটা কি হচ্ছে আমার, সুডোগ্রাফ। সেটা হচ্ছে আমার লুপ। সেটা হচ্ছে আমার লুপ, একটা নোড থেকে ফিরে আসে। আর যদি আমার কোনো একটা গ্রাফে লুপ এবং এই যে মাল্টিপল এজেস দুইটাই থাকে, তখন সেটা কি হবে আমার সুডোগ্রাফ। সুডোগ্রাফ হবে। দেখেন আমরা চারটা টার্ম বুঝতে পেরেছি কিনা। স্যার একটা লুপ থাকলেও আমি এটাকে সুডোগ্রাফ বলবো, তাই না? হ্যাঁ, একটা থাকলেই হবে, একের বেশি থাকলে তো হবেই, কিন্তু যদি একটাও থাকে মিনিমাম, তখন সেটা আমার লুপ বলা হবে। আবার যদি মাল্টিগ্রাফের ক্ষেত্রে যদি মাত্র একটা ইসেই দুইটা নোডের মাঝে যদি একটা এক্সট্রা ইজ থাকে, তখন সেটাকে মাল্টিগ্রাফ বলা হবে। আর আমি বলছি স্যার, ইয়ার ভিতরে যদি এই নোটের ভিতরে যদি একটা লুপ থাকে, তাহলে আর আর যদি এজ থাকে দুইটা, তাহলে আমি এটাকে সুডোগ্রাফ বলবো। হ্যাঁ, সুডোগ্রাফ করবে। এই চারটাতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা তো নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে ডিরেক্টেড গ্রাফে চলে আসি, ডিরেক্টেড বা ডাইরেক্টেড গ্রাফ। আগের গ্রাফগুলো যদি আমরা খেয়াল করি, আগের গ্রাফগুলো কি ছিল, এই দেখেন কোনো ডিরেকশন বলে দেওয়া ছিল না। মানে কি, এরকম যদি একটা সিঙ্গেল লাইন থাকে, এটা বোঝায় আমি এ থেকে বি এ যেতে পারি, বি থেকে এতেও আসতে পারি, এটা বুঝি। ঠিক আছে। কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখেন একটা অ্যারো দেওয়া আছে, খেয়াল করেন এখানে আমার একটা অ্যারো আছে। এর মানে কি বোঝায়, আমি শুধুমাত্র এ থেকে বি এর দিকে যেতে পারবো, বি থেকে এর দিকে আসতে পারবো না। কথাটা বুঝে গেছে? জি স্যার। এরকম যদি অ্যারো দেওয়া থাকে, এটা কি বোঝাবে, আমি যে এ থেকে বি এর দিকে যেতে পারবো। এটাতে আমি কি বোঝাচ্ছে, এই পার্টটুকুতে সি থেকে সিতে আমি যেতে এ পারবো, থেকে সি থেকে সিতে। আমি এতে আসতে পারবো না। এ থেকে সিতে আমি সরি, সি থেকে এতে আমি আসতে পারবো না, এটুকে কি বোঝাচ্ছে? এটা এ থেকে বি, বি থেকে সি, সব সব জায়গায় আমি যেতে পারবো। হ্যাঁ, এখানে আমার বি আর সি আছে, এর মানে কি আমি বি থেকে সি আসতে পারবো। দেখেন বি থেকে সি এর জন্য আমার একটা অ্যারো আছে, আবার সি থেকে বি এর জন্য আমার আর একটা অ্যারো আছে। মানে কি আমি বি থেকে সিতে আসতে পারবো, সি থেকে বিতেও যেতে পারবো। বুঝা গেছে? কোন একটা গ্রাফে যদি আমাদের এভাবে অ্যারো দেওয়া থাকে, দিয়ে ডিরেকশন গুলো বলা থাকে, তখন সেটা কি হবে, আমার ডিরেক্টেড গ্রাফ হবে। তখন সেটা আমার ডিরেক্টেড গ্রাফ হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন কি হলো, আমরা যদি এই জিনিসটা খেয়াল করেন, অর্ডার পেয়ার জিনিসটা মনে আছে? অর্ডার পেয়ার কি ছিল? অর্ডার হ্যাঁ পেয়ার স্যার। জিনিস,
অর্ডার পেয়ারটা সেটের মতো ছিল, জাস্ট কি এই ক্ষেত্রে আমাদের অর্ডারটা ম্যাটার করতো, তাই না? যে এলিমেন্ট আমি ফার্স্টে লিখতাম আর কোনটা পরে লিখলাম, এই অর্ডারটা ম্যাটার করতো, এটাকে আমরা এক্সচেঞ্জ করতে পারতাম না। এই জিনিসটাই কিন্তু ডিরেক্টেড গ্রাফ বোঝানোর জন্য ইউজ করা হয়। দেখেন, পেয়ার ইউ কমা ভি, এখানে ইউ দ্বারা কি বোঝাবে, যে আমার এজটা ইউ এ স্টার্ট হবে এবং ভি তে এন্ড হবে, এটাই বোঝায়। এটাকে যদি আমি লিখতে চাই, আমি কি লিখবো, এ কমা বি, ফার্স্ট ব্র্যাকেটে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। এটাকে আমরা কি লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটেই লিখতে হবে। ঠিক আছে, আমরা যে আগের পড়াশোনাগুলো করে এসেছি, হ্যাঁ, ওগুলো পরীক্ষাতে না আসলেও নলেজ গুলো কিন্তু আমাদের সামনে লাগবে। ঠিক আছে, আমাদের এই যে এখন লাগছে, আমাদের ফিউচারে যখন আমরা প্রোগ্রামিং করতে যাব, তাই না, প্রোগ্রামিং এ কোড লিখবো, তখনও কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে, যে আমরা সেট লিখছি না অর্ডার পেয়ার লিখছি, আমাদের কিন্তু ওগুলো লাগবে, এগুলো ভুলা যাবে না। দেখেন, এ থেকে বি লিখলাম, এ কমা বি, এটার জন্য আমি কি লিখবো, এটার জন্য আমি কি লিখবো, এ কমা সি। এ কমা সি লিখবো। এটার জন্য আমি কি লিখবো, এটা বি কমা সি লিখতে পারি বা সি কমা বিও লিখতে পারি। স্যার এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা যায়, কিন্তু মনে করেন আমি সবগুলোকে অর্ডার পেয়ার দিয়ে লিখতে চাচ্ছি, তাহলে তখন আমাকে এটার জন্য দুইবার লিখতে হবে না, বি কমা সি, দুইবার লিখতে হবে। আরেকবার লিখতে হবে কি, সি কমা বি, লিখতে হবে না এভাবে? জি জি স্যার। আমাদের এখানে দেখেন চারটা এজ আছে, চারটার জন্য আমরা কি পাবো, চারটা অর্ডার পেয়ার পাবো। বুঝা গেছে? এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমরা জাস্ট এই দুটাকে অর্ডার পেয়ার লিখলাম, এখানে দুই দিকে আছে, তাই আমি এটাকে সেট হিসেবে লিখতে পারি না, যে কোনো একটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের গুলোতে যাই। এই স্লাইডটা অনেক ইজি। আমরা মাল্টিপল গ্রাফ করে আসলাম না, মাল্টিপল গ্রাফ মানে কি, মাল্টিপল এজেস থাকে। তো কয়টা এজ আছে, এটার কাউন্টটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি, এ আর বি এর মাঝে আমার কয়টা এজ আছে, এ আর বি এর মাঝে কয়টা এজ আছে আমার, একটা স্যার, একটা। একটা। তাহলে এটার মাল্টিপ্লিসিটি কত হবে, 1। বি আর সি এর মাঝে কয়টা এজ আছে, দুইটা। দুইটা। তাহলে এটার মাল্টিপ্লিসিটি কত হবে, 2। 2। এগুলো অনেক সহজ জিনিস, বলুন তো, এগুলো অনেক সহজ জিনিস, জাস্ট টার্ম গুলো আমাদের মাথায় রাখতে পারলেই হবে। এখানে আমাদের ডিরেক্টেড গ্রাফের ডেফিনেশনটা লেখা আছে, বা জাস্ট পড়ে দেখবেন, ডেফিনেশন আমরা না যাই। আমরা এখানে ইনিশিয়াল এবং টার্মিনাল বা এন্ড ভার্টেক্স লেখা আছে, এটাও সহজ। এ আর বি, এখানে আমার এ হচ্ছে কি ইনিশিয়াল ভার্টেক্স, বি হচ্ছে আমার কি টার্মিনাল ভার্টেক্স। এই এজটার জন্য, এজটা কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে, বুঝা গেছে? এজটা কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে, শুরুটাকে কি বলা হয়, ইনিশিয়াল, শেষটাকে কি বলা হচ্ছে, টার্মিনাল। বুঝতে পারছি আমরা জিনিসটা? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, এই যে বি এর ক্ষেত্রে আমার এখানে একটা লুপ আছে, একটা লুপ আছে না, লুপের ক্ষেত্রে আমার ইনিশিয়ালটাও বি আর এন্ডটাও বা টার্মিনালটাও বি না, জি স্যার। বুঝা গেছে? আমাদের লুপের ক্ষেত্রে ইনিশিয়াল এবং টার্মিনাল দুটাই হবে কি, সেম নোড, সেম নোড হবে। দেখেন আমাদের এখানে লাস্টে লেখা আছে, দ্য ইনিশিয়াল এন্ড দ্য টার্মিনাল ভার্টিসেস অফ এ লুপ আর দ্য সেম। বুঝতে পারছি আমরা জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে আরো কিছু ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশন গুলো আমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট কোনটা কি বোঝায় এটা বুঝলেই হবে। ঠিক আছে, আমরা ফিগার থেকে দেখি, হ্যাঁ, ফিগার থেকে সরাসরি দেখি, ডেফিনেশন না দেখি। এ আর বি এর সাথে কে কে কানেক্টেড আছে, কোন কোন নোড কানেক্টেড আছে ডাইরেক্ট এজ দিয়ে, দেখেন তো। স্যার এ আর এর সাথে তো বি আর এফ খালি। এ এর সাথে শুধুমাত্র বি আর এফ কানেক্টেড, বি এর সাথে কে কে কানেক্টেড, স্যার সি ই এফ আর এ। সি, ই, এফ আর এ। এ এফ চারটা, এর ক্ষেত্রে এ বি এ সি বি ই, সি ই। ই এর ক্ষেত্রে এফ বি সি, এফ বি সি। সি এর ক্ষেত্রে বি, বি বি ই, বি এফ ই ডি। ডি এর ক্ষেত্রে শুধু সি সি। আর জি এর ক্ষেত্রে 0,
জিরো, কেউ কানেক্টেড নাই। ঠিক আছে, আমাদের দেখেন এই যে এর সাথে যে কানেক্টেড আছে বি আর এফ, এই দুটোকে তার কি বলা হয়? অ্যাডজাসেন্ট বলা হয়। অ্যাডজাসেন্ট মানে কি? অ্যাডজাসেন্ট মানে হচ্ছে তার পাশের নোডটা কি। হ্যাঁ, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে তার পাশের ইটা কি। অ্যাডজাসেন্ট মানে পাশে বোঝায় না বাংলাতেও? আমি তো তাই জানি। অ্যাডজাসেন্ট মানে বোঝায় হচ্ছে তার পাশের নোডটা কি। এ নোডের পাশের নোডটা কি? বি আর এফ। তাহলে আমরা কি বলতে পারি? বি আর এফ হচ্ছে এর অ্যাডজাসেন্ট নোড। আরেকটা নাম আছে কি, এটাকে নেইবার নোড বলা হয় থাকে। নেইবার মানে কি? নেইবার মানে কি? প্রতিবেশী। প্রতিবেশী। এর প্রতিবেশী নোড কে কে? বি, BF এফ। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো যেমন বের করলাম, সবগুলো আমরা অ্যাডজাসেন্ট এবং নেইবারহুড বের করতে পারবো। নেইবারহুড মানে কি? আমার প্রতিবেশী কে কে, ওগুলোকে যদি আমি সেট আকারে লিখি, সেটা হচ্ছে আমার নেইবারহুড। আরেকটা অ্যাডজেসেন্ট আর নেইবারহুডের মধ্যে পার্থক্যটা বুঝলাম না। পার্থক্য নাই, দুটোই সেম জিনিস, দুটো সেম আলাদা সেম। নাম। হ্যাঁ, আমার পাশে কে আর আমার প্রতিবেশী কে একই কথা। আচ্ছা স্যার বুঝি নাই স্যার। আচ্ছা, এর সাথে কে কে কানেক্টেড? বি আর এফ। এর সাথে বি আর এফ যেহেতু কানেক্টেড, এদেরকে তার কি বলা হচ্ছে? প্রতিবেশী বলা হচ্ছে বা নেইবার বলা হচ্ছে। নেইবার অথবা তার আরেকটা নাম কি? অ্যাডজাসেন্ট, মানে তার পাশে কে। হ্যাঁ, তার পাশে কে, অ্যাডজাসেন্ট বা নেইবার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, অ্যাডজাসেন্ট গেল। আরেকটা ব্যাপার আছে, ইনসিডেন্ট। হ্যাঁ, ইনসিডেন্ট। আমি যখন অ্যাডজাসেন্ট বা নেইবারহুড বের করছিলাম, তখন আমরা কি দুইটা নোডের মাঝে দেখছিলাম না? এ আর বি দুজন কানেক্টেড, তাই এরা একে অন্যের কি নেইবার। এ নেইবার বি, বি এর নেইবার এ, আমরা বলতে পারি না? এ নেইবার বি, এর প্রতিবেশী বি, বি এর প্রতিবেশী এ। এটা কি আমরা বলতে পারি না? জি স্যার। জি স্যার বলতে পারে। হ্যাঁ, এরকমই ব্যাপারটা। আরেকটা যেটা টার্ম বললাম কি, ইনসিডেন্ট। ইনসিডেন্টটা হয়ে থাকে একটা নোড এবং একটা এজের মাঝে, একটা নোড এবং এজের সাথে। এই নোডের সাথে কোন কোন এজ কানেক্টেড? এই এজটা কানেক্টেড এবং এই এজটা কানেক্টেড, তাই না? এদেরকে বলা হয়ে থাকে এই নোডের ইনসিডেন্ট এজ। ইনসিডেন্ট এজ, একটা নোডের সাথে কানেক্টেড এজ গুলোকে কি বলা হয়ে থাকে? তার ইনসিডেন্ট এজ বলা হয়ে থাকে। আমার এখানে এই জিনিসগুলো লেখা আছে, একটু দেখেন। অ্যাডজেসেন্ট, স্যার ইনসিডেন্টটা আরেকবার একটু বুঝাবেন? হ্যাঁ আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে, আমি জিনিসটাকে দেখাই। এই দেখেন, অ্যাডজেসেন্ট বা নেইবারহুড, এটা আমরা লেখা আছে, নিচে লেখা আছে দেখেন, incident. An edge E is called an incident with the vertices U and V. ঠিক আছে, মানে হচ্ছে এই যে এখানে যে এজটা, এই এজটা এ ইনসিডেন্ট অথবা এই এজটা বি এর ইনসিডেন্ট, আমি দুটাই বলতে পারি। দুইটার সাথে কানেক্টেড না এই এজটা, এই এজটা। জি স্যার। এজটাকে কি বলবো আমরা? নর্মাল সহজ ভাষায় কি বলতাম? এই এজটা এর সাথে কানেক্টেড অথবা বি এর সাথে কানেক্টেড। কিন্তু আমরা প্রোগ্রামিং ভাষায় আসলে কানেক্টেড টার্মটা ইউজ করি না, কানেক্টেড এর আরেকটা মিনিং আছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? এ এজটা এর ইনসিডেন্ট এবং বি এরও ইনসিডেন্ট। বুঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি এখন। স্যার এই হ্যাঁ যে যেহেতু এরো দেওয়া নাই, তার মানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো না স্যার নাকি? হ্যাঁ, থার্ড ব্র্যাকেটটা লিখতে পারবে। ঠিক আছে, ঠিক বলছো। আচ্ছা, দেখেন এখানে আমার আরেকটা টার্ম বাকি থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম এটাই, এটা হচ্ছে আমার ডিগ্রি। ঠিক আছে, এই ডেফিনেশনটা কিন্তু একদম লিখে রাখবেন এবং এই ডেফিনেশনটা একদম মুখস্থ করে নিতে হবে। ডেফিনেশনটা কি? একটা নোডের সাথে কয়টা এজ কানেক্টেড, এটাই হচ্ছে আমার ডিগ্রি, ওই নোডের ডিগ্রি। একটা নোডের সাথে আমার কয়টা, টোটাল কয়টা এজ কানেক্টেড, এই সংখ্যাটাই হচ্ছে আমার ওই নোডের ডিগ্রি। এটা আমাদের একদম সরাসরি মুখস্থ থাকতে হবে, জাস্ট এই কোর্সের জন্য না, সারা জীবনের জন্য। বুঝা গেছে? একটা নোডের ডিগ্রি কি? ওই নোডের সাথে কতগুলো এজ কানেক্টেড, এর সাথে কয়টা এজ কানেক্টেড? একটা, দুইটা। তাহলে এর ডিগ্রি কত? 2। স্যার 2। বি এর সাথে কয়টা এজ কানেক্টেড? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে বি এর ডিগ্রি কত? 4। ঠিক আছে, এফ এরও 4,
ই এরও 4, সরি সি এরও 4, ই এর ক্ষেত্রে দেখেন 3টা কানেক্টেড, তো ই এর কত হবে 3, ডি এর হবে 1, এবং জি এর সাথে দেখেন কোনো এজ কি নাই, তো এটা কত হবে 0। ডিগ্রি জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। ঠিক আছে, আমার কতগুলো নেইবার আছে বিষয়টা কিন্তু এটা না, আমার সাথে কতগুলো নেইবার আছে এই জিনিসটা বিষয়টা এটা না, আমার সাথে কতগুলো এজ কানেক্টেড আছে বিষয়টা সেটাই। ঠিক আছে, ডিগ্রির ডেফিনেশন কিন্তু সবসময় আসবে, ডিগ্রির ডেফিনেশন সবসময় আসবে। ডিগ্রি বলতে কি বললাম আমি, কেউ বলতে পারবেন ডিগ্রি জিনিসটা কি? একটা যে নোডের কয়টা সাথে এজ আছে। কতগুলি কানেক্টেড আছে ওকে। একটা নোডের সাথে কতগুলো এজ কানেক্টেড আছে ওই সংখ্যাটাই। ঠিক আছে, এটা একটা জাস্ট নাম্বার। এখানে দেখেন আমার সবগুলো করে দেওয়া আছে, সবগুলো লিখে দেওয়া আছে। আমরা পরের এক্সাম্পলটাই যাই, পরের এক্সাম্পলটা আমরা বের করি। ডিরেক্ট গ্রাফের ক্ষেত্রে কি এগুলো নাই, এই 3টা টার্ম কি নাই? আমরা যে 3টা টার্ম এই খুব রিসেন্টলি শিখলাম, কোথায় নাই? ইনসিডেন্ট, তারপর হচ্ছে অ্যাডজাসেন্ট, তারপর হচ্ছে ডিগ্রি, এটা কি স্যার ডিরেক্ট গ্রাফের ক্ষেত্রে নাই? হ্যাঁ আছে, সবগুলোই আছে। তাহলে স্যার এ থেকে বি, বি থেকে এ যদি হয়, এরকম একটা হয়, তাহলে স্যার এটা ডিগ্রি কত? ওটা আমরা দেখবো, হ্যাঁ আমাদের সামনে স্লাইড গুলোতে আছে, আমরা নর্মালটা আগে দেখি তারপর ডিরেক্টেড গ্রাফেরটা দেখি। আর আজকের ক্লাসে দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, আমরা নর্মালটা আগে দেখি। এই গ্রাফে দেখেন, এই গ্রাফের ক্ষেত্রে এ, এই যে নোডটা আছে এ নোড, এই নোডের নেইবার কে কে? আগে নেইবার কে কে বলেন। বিইডি। বি, স্যার বিইডি। বি, ই, ডি। আমি যেভাবে লিখতে পারি, যে কোনো আগে লিখতে পারি। দেখেন সেটে লিখছি না, সেটে লিখার মানে কি, যেটা ইচ্ছা আমি আগে লিখতে পারি। এ এর আমার ডিগ্রি কত? স্যার এর ডিগ্রি হচ্ছে 4। এ ডিগ্রি 4। দেখেন কয়টা এজ কানেক্টেড, দুইটা এখানে, দুইটা এখানে থার্ড, এখানে 4, 4টা যেহেতু এজ কানেক্টেড আমার ডিগ্রি হচ্ছে 4। কিন্তু নেইবার ছিল দেখেন 3টা। ঠিক আছে, অনেকেই এই ভুলটা করে কি, জয়টা নেইবার আছে ওই কাউন্টটা লিখে ফেলে, এই কাজটা করা যাবে না। বুঝা গেছে, আমার জয়টা এজ আছে তো এটা লিখতে হবে। ই এর ডিগ্রি কত? ই নোটটার ডিগ্রি কত? এবিডি। 6টা স্যার। 6টা। 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 ডি এর? স্যার ডি এর হচ্ছে 5টা স্যার, 5টা। 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 সি এর? স্যার সি এর তো একটা। 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 আর বি এর? এর হচ্ছে 1 2 3 স্যার, স্যার 5টা স্যার, 5টা। 5টা। ঠিক আছে, দেখেন এখন, হ্যাঁ বি এর ক্ষেত্রে আগে দেখি আমরা, নর্মাল গুলো আগে দেখে নিই। বি থেকে এ একটা এজ, বি থেকে ই একটা এজ, বি থেকে ডি একটা এজ, এবং বি থেকে সি আরেকটা এজ। 4টা, তাই না? 4টা পেলাম। আরেকটা আছে দেখেন লুপ। লুপে দেখেন একবার শুরু হচ্ছে আর একবার শেষ হচ্ছে না, একবার শুরু হচ্ছে আর একবার শেষ হচ্ছে। তাই এই জিনিসটা আমার কি হবে, 2বার কাউন্ট হবে, 2বার কাউন্ট হবে। আর আপনি যদি ফিগারেও দেখেন কয়টা মানে দাগ কানেক্টেড, তাও তো আমরা দেখতে পাচ্ছি না, টোটালে 6টা। স্যার ঘুরে আসাটা আরেকবার বলেন স্যার, এটা তো একবার জাস্ট ইনিশিয়েট হয়েছে আবার ওইখানে ফিরে আসছে, কিন্তু একটা লুপই স্যার। হ্যাঁ, একটা লুপে একবার ইনিশিয়েট হয়েছে একবার ফিরে এসেছে। আপনি তো বলতে পারেন তাই না লুপের ক্ষেত্রে, যে আপনি এদিক দিয়ে যে এভাবে ঘুরে আসবেন অথবা এদিক দিয়ে যে এভাবে ঘুরে আসবেন, জি স্যার, এটা বলতে পারি। বলতে পারেন কি? ঠিক আছে, আমার এটা কিন্তু 2বারই ধরা হয়ে থাকে। আপনি যদি আরেকবার চিন্তা করেন, আমরা একটা একটা এজ এর ইনিশিয়াল আর টার্মিনাল বললাম না? এই যে জি দেখেন স্যার। বি এর ক্ষেত্রে, এই লুপের ক্ষেত্রে ইনিশিয়াল এবং টার্মিনাল দুটাই কি আমার বি নোডটাই না? জি স্যার। এই জন্য আমার আসলে এই জিনিসটা 2বার কাউন্ট হয়ে থাকে, 2বার কাউন্ট হয়ে থাকে। আমার যদি আরেকটা লুপ থাকতো তাহলে কি হতো, আরো 2বার কাউন্ট হতো। এর মানে স্যার একটা নোডের মধ্যে যে কয়টা বের হচ্ছে বা যে কয়টা প্রবেশ করতেছে ওইটাই স্যার ডিগ্রিটা। হ্যাঁ, ওটাই তার ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে এই জিনিসটা, ডিগ্রি বের করা। আমাদের জি ডিগ্রি জি। বের করা থেকে আমাদের কিন্তু কোশ্চেন থাকবে, আমাদের ক্লাস টেস্টে থাকুক, অ্যাসাইনমেন্টে থাকুক, ফাইনালে থাকুক, কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। ঠিক আছে, এটা বাধ্যতামূলক, কিভাবে একটা গ্রাফ থেকে ডিগ্রি বের করতে হয়। ডিরেক্টলি 4 লিখে দিলে হবে নাকি এক্সপ্লেইন করতে হবে এটা? না, ডিরেক্টলি লিখে দিলেই হবে নাম্বার গুলো just। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে দুইটা কনসেপ্ট আছে, দুইটা কনসেপ্ট পড়ে আমরা আজকে শেষ করে দেবো। এখানে খেয়াল করেন ডিগ্রি গুলো, হ্যাঁ ডিগ্রি গুলোর সাথে আমাদের এজ গুলোর একটা সম্পর্ক আছে।
এখানে আমার টোটাল কয়টা এজ আছে কাউন্ট করেন তো, টোটাল কয়টা এজ আছে? 5টা, স্যার 12টা। সরি 5টা আছে স্যার, 11টা আছে। কয়টা পাইছেন? 11টা। 11টা, হ্যাঁ। স্যার ওই লুপটাকে আমি 2টা ধরবো না? না, এজ হিসেবে একটাই ধরবো, হ্যাঁ, এজ হিসেবে একটা, এটা একটাই এজ না, একটাই এজ, এজ একটাই। এজ কিন্তু একটাই, লুপের এজটা কিন্তু একটাই, হ্যাঁ। এটাই এখানে মজার ব্যাপারটা, এখানে দেখলে ওই যে ডিগ্রি কেন 2 হচ্ছে এটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমার কত এসছে, এজ এসছে টোটালে 11টা, ঠিক আছে। লুপেরটা আমরা কিন্তু একবারই ধরি। এবার আমার ডিগ্রি গুলো একটু কাউন্ট করেন, ডিগ্রি গুলো সাম বের করেন তো। এখানে দেখেন বি আর ই দুইটা কিন্তু 6, তো 2 বার 6 যোগ হবে কত হচ্ছে? 4, 6 হচ্ছে 2 বার 12, দিয়ে হলো কত? 16, 17, 5, 22। 22। আমার ডিগ্রি সবগুলোর যোগফল এসছে 22, আর এজ গুলোর যোগফল এসছে কত? 11। তাহলে সম্পর্কটা কেমন? ডাবল। সম্পর্কটা ডাবল, হ্যাঁ। আমার এজ যতটা থাকবে তার 2 গুণ থাকবে কি আমার ডিগ্রি। ডিগ্রি। এই কথাটা কিন্তু এখানে লেখা আছে, এম হচ্ছে আমার এজ ইন্টু 2 ইজ সামেশন অফ ডিগ্রি। সবগুলো ভার্টেক্সের, ভি দ্বারা ভার্টেক্স বোঝাচ্ছে, সবগুলো ভার্টেক্সের সামেশন হচ্ছে কি, সবগুলো ভার্টেক্সের ডিগ্রি সামেশন হচ্ছে এজ গুণিত 2। কিভাবে আসলে বুঝা গেছে? আমরা যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি, এ আর বি, শুধু এ আর বি এর মধ্যে চিন্তা করেন, এ আর বি এর মধ্যে এজ আছে কয়টা? একটাই না? জি স্যার। আর যখন আমরা ডিগ্রি কাউন্ট করছিলাম, এ এর দিকে একবার করছিলাম, এ থেকে যখন কাউন্ট করছিলাম এ এসটাকে একবার ধরছিলাম, আবার বি থেকে যখন কাউন্ট করছিলাম তখন আরেকবার ধরছিলাম না ডিগ্রি কাউন্ট করার সময়? হ্যাঁ স্যার। দেখেন একটু চিন্তা করেন, বুঝতে পারবেন, হ্যাঁ, সহজ জিনিসটা, যে এ আর বি এজ কিন্তু একটাই, কিন্তু যখন ডিগ্রি কাউন্ট করছিলাম তখন এ এর দিকেও একবার করছিলাম, বি এর দিকেও আরেকবার করছিলাম, তা আসলে 2 বার কাউন্ট হচ্ছে। এই জন্যই এই যে আমাদের যে এজটা আছে এটাকে এজ হিসেবে ধরি আমরা একটা, এবং ডিগ্রি হিসেবে ধরি কয়টা? 2টা। বুঝতে পারছি স্যার। বি এর পজিটিভ দিকে একবার, নেগেটিভ দিকে একবার, বুঝতে হ্যাঁ, পারছি স্যার। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। সুন্দর জিনিস। আচ্ছা, এখানে দেখেন, এটা থেকে আমরা আরেকটা কনক্লুশনে আসতে পারি, হ্যাঁ। এটা দেখে খুবই সুন্দর একটা কনক্লুশন। ডিগ্রি গুলো কখনো কি বিজোড় সংখ্যা হতে পারবে? মানে ডিগ্রি গুলো সবগুলো যোগফল? না স্যার, তো 2 দিয়ে গুণ হচ্ছে স্যার। কখনো এটা কিন্তু আমার বিজোড় সংখ্যা হতে পারবে না। কেন? আমার এটা যদি একটা জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা গুণিত 2 আমার জোড় সংখ্যায় থাকবে। এটা যদি আমার একটা বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা গুণিত 2, এই জিনিসটা আমার কি থাকবে? জোড় সংখ্যায় থাকবে। তার মানে কি হলো, আমার সবগুলো ডিগ্রির যোগফল সবসময় একটা ইভেন নাম্বার হবে বা জোড় সংখ্যা হবে। বুঝতে পেরেছো? এই জিনিসটা সাথে আমরা আরেকটা জিনিস আসতে পারি, সেটা দেখেন, আমাদের এখানে বিজোড় আছে না, এই ডিগ্রিটা বিজোড়, এটাও বিজোড়, তাই না? এটা একটা বিজোড় আর একটা বিজোড়, 2টা বিজোড় নাম্বার যোগ হয়ে কি হয়ে যাচ্ছে, আমাদের একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, হচ্ছে না? হ্যাঁ স্যার। আমি কি আরেকটা বিজোড় সংখ্যা লিখতে পারবো? যদি আরেকটা বিজোড় সংখ্যা থাকে, এটা কি আসতে পারবে কখনো? একটা আসতে পারবে না, 2টা পারবে, আরো 2টা পারবে। আরো 2টা পারবে। যদি কোনো বিজোড় ডিগ্রি আসে তাহলে কি আসতে হবে? আরো 2টা আসতে হবে, বা 4টা আসতে হবে, বা 6টা আসতে হবে, তাই না? বিজোড় সংখ্যা আসলে সবসময় সেটা জোড়ায় জোড়ায় আসতে হবে, কারণ পুরোটা সাম হচ্ছে আমার কি একটা জোড় সংখ্যাতে। এই জিনিসটাই হচ্ছে আমাদের পরের থিওরামটা, হ্যাঁ। পরের থিওরামটা কি বলাচ্ছে, যে আনডিরেক্টেড গ্রাফ হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি। মানে হচ্ছে অড ডিগ্রি থাকবে, এরকম ভার্টিস থাকবে আমার কয়টা? ইভেন সংখ্যক। বুঝতে পারছি আমরা দুইটা, এই থিওরি দুটা। আমাদের কোনো যদি এই ধরনের থিওরি আসে যে এই জিনিসটা প্রুফ করে দেখাও, আমরা ভুলেও এই জিনিসটা লিখবো না। আমাদের কিন্তু এই জিনিসটা মুখস্থ করার কোনোই দরকার নাই বা কোনোই প্রয়োজন নাই। আমরা কিভাবে প্রুফ করব? আমরা যে কোনো একটা এক্সাম্পল গ্রাফ নিব, এরকম গ্রাফ বা ছোট একটা গ্রাফ নিব, নিয়ে আমরা এভাবে ডিগ্রি বের করে প্রুফ করে দেখাই দেব, ঠিক আছে, যে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে স্টেটমেন্টটা ট্রু। ঠিক আছে, আমরা কখনোই এভাবে কথায় লিখবো না, মুখস্থ জিনিস ভাবে আমরা কখনোই প্রুফ করব না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এতদূর পর্যন্ত?
না স্যার। আচ্ছা, আমাদের টপিক আজকে এতটুকুই ছিল। আমি আরেকবার জাস্ট হচ্ছে টার্ম গুলো বলে দিচ্ছি, আপনারা টার্ম গুলো একটু দেখেন এবং লিখে ফেলেন, হ্যাঁ, কারণ আমাদের টার্ম গুলোই শিখেছি আজকে। ফার্স্টে দেখলাম গ্রাফ। গ্রাফের কম্পোনেন্ট কি কি? এজ এবং নোড। নোডের আরেকটা নাম কি? ভার্টিসেস, অথবা সিঙ্গুলার ওয়ার্ড কি? ভার্টেক্স। ঠিক আছে। তারপর আমরা কি দেখলাম? সিম্পল গ্রাফ দেখলাম, মাল্টিগ্রাফ দেখলাম, লুপ দেখলাম এবং সুডোগ্রাফ দেখলাম। তারপর আমরা ডিরেক্টেড গ্রাফ দেখলাম। আমরা ডিরেক্টেড এবং আনডিরেক্টেড এর ডিফারেন্সটা বুঝি, তারপরেও আপনারা বইয়ে অথবা নেটে সার্চ দিয়ে একটু দেখে ফেলবেন। ঠিক আছে, আরো যদি কোনো দেখতে পান আরো পাবেন, যেগুলো হয়তো বুঝবেন না, আমরা সামনে যখন যাবো আরো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, যখন আমরা ডিরেক্টেড গ্রাফে ডিগ্রি বের করব বা ম্যাথ সলভ করবো তখন। তারপর আমরা দেখলাম মাল্টিপ্লিসিটি দেখলাম, এগুলো অনেক ছোট ছোট জিনিস, এগুলো অত ইম্পর্টেন্ট না। তারপর আমরা ইনিশিয়াল এবং টার্মিনাল ভার্টেক্স দেখছি। তারপর আমরা কি দেখেছি? এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, কনসেপ্ট গুলো। অ্যাডজেসেন্ট বা নেইবার বলতে কি বোঝায়, ইনসিডেন্ট বলতে কি বোঝায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমার ডিগ্রি অফ এ ভার্টেক্স বলতে কি বোঝায়, একটা নোডের ডিগ্রি বলতে কি বোঝায়। আমাদের এই দুইটা স্লাইডে আমরা হচ্ছে ডিগ্রি গুলো এবং নেইবার গুলো বের করেছি। এক্সাম্পল গুলো আরেকবার ভালো করে দেখবেন। এবং তারপরে দুইটা থিওরি। থিওরি গুলো কি? যে আমার এজের সাথে একটা হচ্ছে ডিগ্রি সম্পর্ক যেটা, এবং সেকেন্ডটা কি, যে আমার যে ইভেন ডিগ্রি, সরি অড ডিগ্রি গুলো আছে, এই কাউন্টটা সবসময় কি হবে? একটা ইভেন নাম্বার হবে। এই দুটো জিনিস আমরা দেখেছি। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি গুলো কেমন হয় এবং কিভাবে ওগুলো ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে এতদূর পর্যন্ত? না স্যার নাই। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু দেখে আসবেন, হ্যাঁ, নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখে আসবেন, না হলে পরবর্তীতে কিন্তু আমাদের পরের টপিক গুলো বুঝতেও কিন্তু সমস্যা হবে। এবং আমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্ট থাকবে এবং ক্লাস টেস্ট গুলো হবে, সবগুলোতেই কিন্তু গ্রাফ ইনক্লুডেড থাকবে। আমাদের যে 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দিতে হয়, আমরা সবাই জানি, তাই না? 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দিতে হয় না? অন্যান্য কোর্সে কি নিয়েছে অ্যাসাইনমেন্টটা? স্যার এখনো নেয়নি, বলছে নিবে। আচ্ছা, আমাদের 5 মার্কের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, গ্রাফের উপরেই থাকবে। গ্রাফের উপর আমাদের 3টা ক্লাস থাকবে, সবাই এই জিনিসটা স্যার ভালো এই করে যে প্রেজেন্টেশন যেটা, না, অ্যাসাইনমেন্ট, একটা 5 মার্কের যে অ্যাসাইনমেন্টটা থাকে, অ্যাসাইনমেন্ট থাকে একটা 5 মার্কের, হ্যাঁ, আর 5 মার্কের প্রেজেন্টেশন থাকে একটা। আচ্ছা, ওকে স্যার। এটা গেল। আমাদের যে পরবর্তীতে ক্লাস টেস্ট 3, আমাদের দুইটা ক্লাস টেস্ট হয়েছে, আরো ক্লাস টেস্ট হবে একটা। ওই ক্লাস টেস্টটাও আমরা অ্যাসাইনমেন্ট আকারেই দিব। ঠিক আছে, ক্লাস টেস্টটাও আমরা কি অ্যাসাইনমেন্ট আকারেই দিব। ওটাতেও আমাদের গ্রাফ ইনক্লুডেড থাকবে এবং আরেকটা চ্যাপ্টার থাকবে, আমরা পরবর্তী যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টারটা ইনক্লুডেড থাকবে। আপনার সবগুলো স্লাইড পেয়েছেন? জি স্যার। জি স্যার। আফটার মিডের জি স্লাইড স্যার। আমাদের, আফটার মিডের 4টা স্লাইড আছে। 4টা স্লাইডের মধ্যে প্রথম দুটাই একটু হচ্ছে এই যেরকম থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, পরের গুলো সম্পূর্ণ ম্যাথ, সম্পূর্ণ একদম ম্যাথ থাকবে। ওগুলো ওগুলো আরো বেশি মজা লাগবে। তো যেটা বললাম, আমাদের ক্লাস টেস্ট 3টাও অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, আর আমাদের নর্মালি একটা 5 মার্কের অ্যাসাইনমেন্ট আছে। এগুলো সব দেরি আছে, হ্যাঁ, এগুলোতে দেরি আছে অবশ্য, আরো 2-3 সপ্তাহ, 2 সপ্তাহ পরে আর কি। কিন্তু নেক্সট সপ্তাহে আমরা প্রেজেন্টেশনটা নিতে যাচ্ছি। আপনাদের যে প্রেজেন্টেশন হয় না একটা 5 মার্কের, অন্য কোর্সে, কোনো কোর্সে দিয়েছেন জানো? ফিজিক্সে? ফিজিক্সে দিছে স্যার। আচ্ছা, আমরা একটা প্রেজেন্টেশনটা নেক্সট উইকে নিয়ে ফেলি, হ্যাঁ, আমাদের এখন কোনো চাপ টাপ নাই, জাস্ট একটা প্রেজেন্টেশন নিয়ে ফেলি। 4জন থেকে 5জনের টিম করবেন। তারপর আমাদের মিডের আগে যে 5টা স্লাইড আছে, 5টা স্লাইড থেকে যে কোনো একটা স্লাইড থেকে যে কোনো টপিক আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওটার উপর আপনারা নিজেদের স্লাইড বানাবেন, হ্যাঁ, ওটার উপর আপনারা নিজেদের স্লাইড বানাবেন। আমার স্লাইড থেকে কন্টেন্ট নিয়ে নিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বাইরে থেকে বানাতে চাইলেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজে থেকে একটা স্লাইড বানাবেন এবং ওটার উপর প্রেজেন্ট দিবেন। এক একজন প্রেজেন্ট দিবেন হচ্ছে 2 মিনিট থেকে 3 মিনিট। ঠিক আছে, 2 মিনিট থেকে 3 মিনিট। আর যদি বেশিক্ষণ হয়ে যায় আমি এমনিতেই থামতে বলে দেবো, সমস্যা নেই ওটা নিয়ে। কিন্তু আপনি নিজের জন্য স্পিচ রেডি করবেন বা স্লাইড রেডি করবেন 2 থেকে 3 মিনিটে। বুঝা গেছে? 2 থেকে 3 মিনিট পুরো টিমের জন্য থাকবে। এরকম আমাদের কত, 10 থেকে 12 মিনিট টাইম থাকবে। 5 জনের টিম হলে 15 মিনিট মতো টাইম থাকবে। কারো কোনো কোয়েশ্চেন আছে প্রেজেন্টেশন নিয়ে?
আপনারা তো দিছেন এটা, তাই না? আপনাদের তো এটা নিয়ে এক্সপিরিয়েন্স থাকা কথা। এটা কি ইংলিশে বলতে হবে? হ্যাঁ, প্রেজেন্টেশনটা ইংলিশে দিতে হবে। ইংলিশে তো বলতে পারি না। একটু প্র্যাকটিস করবেন। আমাদের এই জিনিসটা তো আসলে এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য বা স্কিলটা ডেভেলপ করার জন্যই দেওয়া আসলে, বুঝতে পারলেন? আমরা দিতে দিতে প্র্যাকটিস। বুঝি নাই। প্রেজেন্টেশনের মানে স্যার কিভাবে নাম্বারটা হয়, শুধু স্যার আমি স্পিচ দিব এইভাবে, নাকি এরপর আবার স্পিচের পর ভাইবা হয় যে ওই? না, কোনো ভাইবা হবে না। এটা একটা 5 মার্কের জিনিস। 5 মার্কের মধ্যে হাফ মার্কস থাকে হচ্ছে আপনার স্লাইডটা দেখতে কেমন হয়েছে, এবং হাফ মার্কস থাকে হচ্ছে আপনি কিভাবে প্রেজেন্ট করলেন। আর কোনো কিছুর উপরে মার্কস থাকবে না। আপনি যে প্রেজেন্ট করার সময় আর বলেন। আপনারা কি কোশ্চেন করবেন আমাদেরকে? না তারপর না, কোনোই কোশ্চেন করবো না আমি, কোনোই কোশ্চেন করবো না, কোনোই কোশ্চেন হবে না। জাস্ট আমি আপনাদের স্লাইড রিলেটেড কোনো, হয়তো স্লাইড রিলেটেড বা প্রেজেন্টেশন রিলেটেড কোনো একটু সাজেশন দিব, যেগুলো হচ্ছে আপনাদের ফিউচারে কাজে দিবে। তাছাড়া কিছুই না, কোনো কোশ্চেন অ্যান্সার রাউন্ড হবে না। বললাম তো, 5 মার্কের মধ্যে 2.5 মার্ক থাকবে মনে করেন আপনার হচ্ছে স্লাইডটা দেখতে কতটা সুন্দর, এবং 2.5 মার্ক থাকবে আপনি কত সুন্দর করে কথা বলেন। 2-3 মিনিট জাস্ট কথা বলবেন, আর তো কিছু না। আর একদিন প্রেজেন্টেশন দিলে ওই যে 2 দিন ক্লাস হবে, 2 দিনেরই অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন, সমস্যা নেই। নেক্সট উইক তো অনেক আরামেই যাবে আমাদের কোর্সে, অ্যাটলিস্ট।